আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের এসএসসি স্পেশাল 2021 কোচিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা তোমাদের শর্ট সিলেবাস নিশ্চয়ই পেয়ে গিয়েছো। ওই অনুযায়ী আজকে আমরা কৃষি শিক্ষা বইয়ের অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। প্রথম অনুচ্ছেদ হচ্ছে ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ। এগুলা তোমাদের আগেও পড়ানো হয়েছে, এখন আমরা এগুলা রিপিট করতেছি। কিছু ছবি দেখা যাচ্ছে যেগুলা ধান, গম, সেচ, আলু এই ধরনের জিনিসগুলা। এগুলা ধান, গম, আলু এগুলো হচ্ছে ফসলের বীজ। আর সেচের জন্য যে জিনিসটি ব্যবহার করা হচ্ছে এগুলো হচ্ছে কৃষিজ উপকরণ। ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ। এই পাঠ শেষে আমরা শিখব ফসলের বীজ কাকে বলে তা বলতে পারবো, প্রকৃত ও অপ্রকৃত বীজের নাম বলতে পারবো, বীজ উৎপাদনের ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো। এখানে রয়েছে ভুট্টা, আলু, গম, কচু। এগুলা কি বীজ, প্রকৃত নাকি অপ্রকৃত সে সম্পর্কে আমরা দেখব। তাহলে বীজ বলতে কি বোঝায়? বীজ হচ্ছে এমন একটি জিনিস আমাদের যেটি হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম। সাধারণভাবে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে আমরা বীজ বলে থাকি। বীজকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে উদ্ভিদ তত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এই ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বীজও বলা হয়। যে বীজগুলা হচ্ছে নিষিক্ত ও পরিপক্ক হবে, পরিপক্ক ডিম্বককে বীজ বলবে। আর এগুলো হচ্ছে ফসল বীজ এবং এগুলো হচ্ছে প্রকৃত বীজও এদেরকে বলা হয়, অথবা উদ্ভিদতাত্ত্বিক বীজও এদেরকে আমরা বলতে পারি। যেমন হচ্ছে ধান, গম, সরিষা, তিল, শিম, বরবটি, টমেটো, ফুলকপি ইত্যাদি হচ্ছে প্রকৃত বীজ। কৃষিতত্ত্ব অনুসারে উদ্ভিদের যে কোনো অংশ, যেমন মূল, একটি উদ্ভিদের মূল থাকে, পাতা থাকে, কাণ্ড অথবা কুড়ি, শাখা, যা একটি উপযুক্ত পরিবেশে মানে অনুকূল পরিবেশে যদি একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে বংশ বিস্তারক উপকরণ বলা হয়। দেখা যাচ্ছে আলু থেকে মানে কাণ্ড থেকে কাণ্ড রোপণ করে আমরা ওখান থেকে আলু উৎপন্ন করতে পারি। এই ধরনের কিছু জিনিস যেগুলো হচ্ছে উদ্ভিদের কিছু অংশ, সেখান থেকে যখন পরবর্তীতে ওইখান থেকে উদ্ভিদ জন্মায় সেই বংশ বিস্তারক উপকরণগুলোকে বলা হয় অঙ্গজ বীজ অথবা কৃষিতাত্ত্বিক বীজ। এদের মধ্যে রয়েছে আমের কলম, আলুর কন্দ, মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড, পাথরকুচি, গাছের পাতা ইত্যাদি। এখানে প্রকৃত বীজের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, যেমন ধান, গম, ছোলা, ভুট্টা। এগুলো হচ্ছে মানে প্রকৃত বীজ বলতে ওদের উদ্ভিদের নিষিক্ত মানে এই প্রকৃত গুলো থেকে পরবর্তীতে উদ্ভিদ জন্মায়। তাহলে ভুট্টা, ছোলা, গম, ধান এগুলো হচ্ছে প্রকৃত বীজ। আরো প্রকৃত বীজের মধ্যে রয়েছে আলু, আদা, রসুন, আখ। মানে এদের কাণ্ড অথবা মূল অথবা পাতা বা কুড়ি থেকে এই উদ্ভিদগুলো জন্মে। তাহলে অপ্রকৃত বীজের মধ্যে রয়েছে হচ্ছে আলু, আদা, রসুন, আখ।
বীজ, এখানে বীজ আর অপকৃত বীজের জিনিসগুলো আলাদা আলাদা আমরা দেখতে পাচ্ছি। অঙ্কুরিত গম বীজ, কিছু বীজের ছবি দেখা যাচ্ছে যেখানে হচ্ছে ধানের চারা রোপণ করা হচ্ছে জমি চাষের জন্য। গরুর গরু দিয়ে মই দেওয়া হচ্ছে। তারপর অঙ্কুরিত গম বীজ মানে গমের কিছু বীজ থেকে কিছু শিকড় গাছপালা অঙ্কুরিত হতে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে, এরপর হচ্ছে সার নিড়ানি, সার দেওয়া নিড়ানি দেওয়া, ধান কাটা, ধান মাড়াই, এগুলো হচ্ছে প্রকৃতির ফসল উৎপাদনের বিভিন্ন ধাপ, মানে ফসল বীজ উৎপাদনের বিভিন্ন ধাপ, এর মধ্যে এগুলা পড়ে। তাহলে ফসল উৎপাদনের মধ্যে ফসল উৎপাদনের ধাপ সমূহের মধ্যে কয়েকটি ধাপ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জমি নির্বাচন করা, জমি বিদ্যুৎকরণ করা, বীজ সংগ্রহ করা, বীজ হার নির্ধারণ, জমি প্রস্তুতকরণ, বীজ বপন, রোগিং, পরিচর্যা, ফসল উৎপাদন। এখানে আমরা 9টি ধাপ দেখতে পাচ্ছি, যেখানে সবকিছু আলাদা আলাদা। প্রথমে আসছে জমি নির্বাচন করা। আমরা যখন কোনো ফসল চাষ করতে যাব, প্রথমে আমাদের সেখানে করতে হবে, অবশ্যই প্রথমে আমাদেরকে উর্বর জমি নির্বাচন করতে হবে। এটা হচ্ছে প্রথমে হচ্ছে বীজ উৎপাদনের জন্য, ফসল বীজ উৎপাদনের জন্য জমি অবশ্যই আগাছা মুক্ত হতে হবে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকতে হবে। নির্বাচিত জমিতে পূর্ববর্তী বছরে যদি একই জাতের বীজের চাষ না হয়ে থাকলে আরো ভালো। যদি ওখানে আমরা যে বীজটি আমরা যে জমিটি ওখানে নির্বাচন করলাম, ওখানে যদি আগে থেকে যদি একই জাতের কোনো বীজ ওখানে উৎপন্ন না হয়, তাহলে সেটা আরো ভালো হবে। নির্বাচিত জমিতে অন্তত 2% জৈব পদার্থ থাকা উচিত। আমরা যে জমিটি নির্বাচন করলাম, সেখানে আগে থেকে 2% জৈব পদার্থ মানে ফসলের চারার জন্য, ফসল উৎপাদনের জন্য, উর্বর জমির জন্য আগে থেকে 2% যদি জৈব পদার্থ থেকে থাকে, তাহলে সেটি নিশ্চয়ই ভালো হবে। তারপর হচ্ছে জমি প্রস্তুতকরণ করা, জমি পৃথকীকরণ করা। জমি পৃথকীকরণের মধ্যে উৎপাদনের জন্য নির্বাচিত জমি ও পার্শ্ববর্তী একই ফসলের জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বের ব্যবধান থাকতে হবে। আমরা যে জমিটি বীজ উৎপাদনের জন্য নির্বাচন করলাম, সেখানে নির্বাচিত সেই জমিটি এবং পার্শ্ববর্তী যদি একই ফসলের জমি থাকে, সে জমির মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব ব্যবধান থাকলে ভালো হবে। এবং এর উদ্দেশ্য হচ্ছে কাঙ্ক্ষিত আমরা যে শস্য বীজটি থেকে যে যতটুকু পরিমাণ ফসল আশা করব, সেটার সাথে যাতে অন্য জাতের কোনো বীজের সংমিশ্রণ না ঘটে, সেজন্য জমি পৃথকীকরণ করতে হবে। এরপর হচ্ছে বীজ সংগ্রহ করা। বীজ সংগ্রহ হচ্ছে বীজ উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। বীজ উৎপাদনের জন্য অবশ্যই প্রত্যায়িত বীজ সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহের সময় নিম্নোক্ত তথ্য বীজ সংগ্রহের সময় কিছু তথ্য আমাদেরকে জেনে নিতে হবে। এর মধ্যে রয়েছে হচ্ছে কোন জাতের বীজ আমরা সংগ্রহ করছি, সেই বীজটির নাম, অন্য জাতের বীজের শতকরা হার, মানে বীজ উৎপাদনকারীর নাম ও নম্বর, কে বীজ উৎপাদন করে সেই ব্যক্তিটির নাম এবং তার নাম্বার নিয়ে রাখা। অন্য জাতের বীজের শতকরা হার, বীজগুলা যেগুলো আমরা বিভিন্ন জাত রয়েছে, সেই বীজগুলা শতকরা কত পার্সেন্ট অঙ্কুরোদ্গম হয় সেটা খেয়াল রাখা। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, বীজের আর্দ্রতা এবং বীজ পরীক্ষার তারিখ, এই বিষয়গুলা বীজ সংগ্রহ করার সময় মানে তথ্যগুলা কালেকশন করে একটি পেপারে লিখে তারপর প্যাকেটে অ্যাটাচ করে দিতে হবে। তারপর হচ্ছে বীজের হার নির্ধারণ। বীজের বিশুদ্ধতা, সজীবতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা, আকার, বপনের সময় মাটির উর্বরতা শক্তি, এসব বিবেচনা করে হেক্টর প্রতি বীজের হার নির্ধারণ করা হয়। আমরা বীজের হারটা কিভাবে নির্ধারণ করব? বীজের শুদ্ধতা দেখে, এটা কতটুকু বিশুদ্ধ এবং এটা কতটুকু সজীব নাকি পচা, এই জিনিসগুলা দেখে, এগুলার অঙ্কুরোদ্গম ক্ষমতা কেমন, বপনের সময় কিরকম, এই জিনিসগুলা বিবেচনা করে
প্রতি হেক্টর প্রতি বীজের হার নির্ধারণ করা হয়। এভাবে বীজের হারগুলো নির্ধারণ করা হয়। নির্বাচিত জমি প্রস্তুতকরণ। একটা নির্বাচিত জমি আমরা কিভাবে প্রস্তুত করব? এক এক জাতের বীজের জন্য জমির প্রস্তুতি এক এক রকম হয়ে থাকে। এক একটা জাত মানে আলাদা আলাদা জাত, আলুর অনেকগুলো জাত রয়েছে, তারপর হচ্ছে ধানের অনেকগুলো জাত রয়েছে। এই এক একটা জাতের বীজগুলা কিন্তু এক এক ধরনের জমি প্রস্তুতি এক এক ধরনের জমি পছন্দ করে। যেমন হচ্ছে রোপা ধানের বীজ উৎপাদন করতে গেলে জমি ভালোভাবে কর্দমাক্ত হলে ভালো হয়, চাষ করতে হবে। কর্দমাক্ত করে মানে ওই যে আমরা যখন রোপা ধানের বীজগুলা ওইখানে উৎপাদন করতে যাব, সেই জমিটি ভালোভাবে কর্দমাক্ত করে চাষ করতে হবে, মানে এটা কাদাযুক্ত হতে হবে। আবার গমের বেলায় হচ্ছে জমি শুকনো অবস্থায় 4 থেকে 5 বার চাষ করে পরিপাটি করতে হবে। গমের বেলায় হচ্ছে জমিটা শুকনো থাকতে হবে, শুকনো অবস্থায় 4 থেকে 5 বার মই দিয়ে সেটিকে চাষ করতে হবে। সার প্রয়োগের মাত্রাও কিন্তু এক এক বীজের জন্য এক এক রকম। এরপরে আসছে বীজ বপন। বীজ বপন আমরা কিভাবে করব? নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত সারিতে আমাদের বপন করতে হবে। প্রতিটি বীজতলায় প্রতিটি বীজ সমান গভীরতায় বপন করা উচিত। এখানে যে বীজতলাগুলো রয়েছে সেখানে প্রতিটি বীজতলায় সমানভাবে এগুলা সমান দূরত্বে বপন করতে হবে এবং সমান গভীরতাও কিন্তু রাখতে হবে। মাটির নিচে আমরা কতটুকু গভীর বীজগুলা বপন করলাম সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কোন বীজ কত গভীরতায় বপন করতে হবে তা বীজের আকার, আর্দ্রতা ও মাটির উপর নির্ভর করবে। এরপর আসছে রোগিং বা বাছাইকরণ। রোগিং কিন্তু এই জিনিসটি পরীক্ষার মধ্যে আসে। রোগিং কি? রোগিং হচ্ছে বাছাই করা। বীজ বপনের সময় যতই বিশুদ্ধ বীজ ব্যবহার করি না কেন আমরা জমিতে কিছু অন্য জাতের উদ্ভিদ ও আগাছা দেখা যাবে। আমরা যখন বীজ বপন করতে যাব দেখবো যে ওখানে অনেক যতই আমরা বিশুদ্ধ বীজ বপন করি না কেন কিন্তু জমিতে দেখা যায় যে অন্য জাতের কিছু আগাছা থাকতে পারে, অন্য জাতের কোনো উদ্ভিদ থাকতে পারে। এই যে উদ্ভিদগুলা আগাছাগুলাকে বাছাই করে তুলে ফেলা, এটি হচ্ছে রোগিং। রঙিনটা কখন করতে হবে? 3 পর্যায়ে রঙিন বাছাই করতে হয়, রঙিন বা বাছাই করা হয়। একটা হচ্ছে ফুল আসার আগে, একটা হচ্ছে ফুল আসার সময়, আর একটা হচ্ছে পরিপক্ক পর্যায়ে। পরিচর্যা। বীজের উৎপাদনের জন্য খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয়। যখন আমরা বীজ উৎপাদনের জন্য বীজ উৎপাদন করতে যাব সেক্ষেত্রে বেশি পরিচর্যার প্রয়োজন হবে। কয়েকটি পরিচর্যার ধরন সম্পর্কে আমরা জানি। সেগুলো হচ্ছে সুষম মাত্রায় সার প্রয়োগ করা, মানে আমরা যখন বীজ উৎপাদনের জন্য ফসলের জমিতে সার প্রয়োগ করব এটা হচ্ছে একটি সুষম মাত্রা হতে হবে। তারপর হচ্ছে জৈব সার প্রয়োগ করতে হবে, ওখানে প্রয়োজন মতো সেচের পানি দিতে হবে। বৃষ্টির পানি বা সেচের পানি জমলে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। যদি কোনো কারণে যদি বৃষ্টির পানি বা জমে যায় অথবা সেচের পানি জমে যায় সেগুলা নিষ্কাশনের জন্য ব্যবস্থা করতে হবে। এরপরে আগাছা পরিষ্কার করতে হবে, রোগ ও পোকা দমন করতে হবে, সারের উপরিপ্রয়োগ করতে হবে। এরপরে হচ্ছে বীজ সংগ্রহের পালা। বীজ পরিপক্ক হওয়ার পরপরই কাটতে হবে, তারপর সেগুলাকে মাড়াই করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে এই অধ্যায়টিতে আরেকটু কিছু আলোচনা রয়েছে, যেটি হচ্ছে
আমরা যদি বীজের আলু উৎপাদন পদ্ধতি বীজ আলু উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে কি হবে? জমি নির্বাচনের জন্য বীজের আলু ভালো ফলন পাওয়ার জন্য সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটি সর্বোত্তম। যদি বীজ আলু আমরা উৎপাদন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটিকে নির্বাচন করতে হবে। নির্বাচিত জমি অন্যান্য ফসল যেমন হচ্ছে মরিচ, টমেটো, তামাক ইত্যাদি সোলেনাসি গোত্রভুক্ত ক্ষেত থেকে অন্তত 30 মিটার দূরে থাকতে হয়। 5 থেকে 6টি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরা করে আগাছা মুক্ত করতে হবে। চাষ অন্তত 15 সেন্টিমিটার গভীর হতে হবে। এগুলো হচ্ছে বীজ আলুর ক্ষেত্রে কিভাবে জমিগুলো আমরা নির্বাচন করব এবং তৈরি করব। এরপরে আসছে বীজ শোধন। হিমাগারে রাখার আগে বীজ শোধন না হয়ে থাকলে অঙ্কুর গজানোর পূর্বে বীজ আলু বোরিক অ্যাসিড দিয়ে শোধন করে নিতে হবে। এগুলো সম্পর্কে আমরা আগেও পড়েছি কিভাবে আমরা এগুলাকে শোধন করব। এরপর আস্তে আস্তে আসছে বীজ প্রস্তুতি, কিভাবে আলুর বীজগুলোকে আমরা প্রস্তুত করব। বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে আস্ত আলু রোপণ করলে ভালো হয়, কারণ আস্ত বীজ রোপণের পর এগুলা রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। আলু কেটে লাগালে প্রতি কর্তিত অংশ অন্তত 2টি যোগ অবশ্যই রাখতে হবে। আলু কাটার সময় বারবার সাবান পানি দ্বারা ছুরি বা বটি পরিষ্কার করা উচিত, যাতে রোগ জীবাণু এক বীজ থেকে অন্য বীজে না ছড়ায়। তাহলে একটা বীজ থেকে যাতে আরেকটা বীজ না ছড়ায়, সেহেতু আলু যখন আমরা কেটে ওইটাকে বপন করব, সেক্ষেত্রে ছুরি বা বটিগুলাকে সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আলুগুলাকে আড়াআড়ি ভাবে না কেটে লম্বা লম্বা ভাবে কাটলে ভালো হবে। মাটিতে ওষুধ প্রয়োগ। ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ প্রতিরোধের জন্য সেচ চাষের পূর্বে প্রতি শতাংশ জমিতে 80 গ্রাম অ্যাসেবল ব্লিচিং পাউডার বা ক্লোরোফিক্সিন মাটির সাথে মিশিয়ে দেওয়া উত্তম। আর সার প্রয়োগ করা, দুটি কারণে আলুতে সুষম সার প্রয়োগ অত্যাবশ্যক। তাহলে সুষম সার কিন্তু আলুতে প্রয়োগ করা অত্যাবশ্যক। এটার কারণ হচ্ছে সুষম সার যদি আমরা প্রয়োগ করে থাকি, তাহলে আলুর উৎপাদন গুলা বৃদ্ধি পাবে এবং উৎপাদিত বীজ আলুর গুণগত মান ভালো হয়। দ্বিতীয়ত, গাছে কোনো খাদ্য উৎপাদনের জন্য যদি অভাবজনিত লক্ষণ সৃষ্টি হয়, তাহলে ভাইরাস রোগের উপস্থিতি নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। এই যে সেচ চাষের সময় অর্ধেক ইউরিয়া, সবটুকু গোবর, টিএসপি, এমইওপি, তারপর হচ্ছে জিপসাম, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি সারগুলা প্রয়োগ করতে হবে। এগুলো হচ্ছে আলু বীজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা। বীজ হার ও রোপণের সময় আমরা বীজগুলা কখন রোপণ করব, বীজ হার নির্ভর করে রোপণ দূরত্ব ও বীজের আকারের উপর। তাহলে বীজের হারটা নির্ভর করবে হচ্ছে রোপণ কতটুকু দূরত্বের উপর এবং বীজগুলা কেমন তার উপর। সাধারণত প্রতি হেক্টরে 1.5 থেকে 2 টন বীজ আলুর প্রয়োজন হয়। রোপণ দূরত্ব 9 থেকে 9 এর দূরত্ব হচ্ছে আস্ত আলুর ক্ষেত্রে 60 সেন্টিমিটার, কাটা আলুর ক্ষেত্রে 7 সেন্টিমিটার, কিন্তু বীজ থেকে বীজের দূরত্ব আস্ত আলুর ক্ষেত্রে 25 সেন্টিমিটার এবং কাটা আলুর ক্ষেত্রে 10 থেকে 15 সেন্টিমিটার। এগুলো নিয়ে প্রথম অধ্যায়ে বীজ সংরক্ষণ অধ্যায়গুলোতে কিছু আলোচনা রয়েছে। তারপর আসছে সেচ ব্যবস্থাপনা, কিভাবে সেচ প্রদান করা উচিত। আমাদের মাটিগুলো আর্দ্রতা কেমন সেটার উপর ভিত্তি করে 2 থেকে 4টি সেচ প্রদান করা উচিত। জমিতে পর্যাপ্ত যদি রস না থাকে, বীজ আলুর অঙ্কুরোদ্গমের জন্য হালকা সেচ দেওয়া যেতে পারে। তবে সেচ যদি বেশি হয়, তাহলে বীজ পচে যাবে। রোপণের 30 থেকে 35 দিন পর ইউরিয়া ও পুলি প্রয়োগ করে সেচ দিতে হবে, কারণ হচ্ছে 30 দিনের মধ্যে এস্ট্রোলন বের হতে শুরু করে। তাহলে যখন আমরা বীজগুলো বপন করব, সেটা 30 থেকে 35 দিন পর যদি ইউরিয়া ও পুলি প্রয়োগ করি, সেখানে সেচ দিতে হবে, কারণ হচ্ছে নয়তোবা 30 দিনের মধ্যে এখানে এস্ট্রোলন বের হয়ে যেতে পারে। সাধারণত কেইলে 2 থেকে 3 ভাগ পানি দ্বারা ভিজিয়ে দিতে হবে। আগাছা দমন, রোপণের পর থেকে 60 দিন পর্যন্ত আগাছা পরিষ্কার করতে হবে। আমরা যখন আলুর রোপণ গুলা করবো, সেখান থেকে 60 দিন পর্যন্ত সময়ে আগাছা থাকলে, কোনো লতা থাকলে, পাতা থাকলে এগুলা পরিষ্কার করে নিতে হবে। সাধারণত তাচ্ছিল্য থাকাকালীন অবস্থায় আগাছা যত সম্ভব দমন করে নিতে হয়। মাটি উঠিয়ে ফেলা, ইউরিয়া প্রয়োগ করে সেচ দেওয়ার পর মাটিতে আসলে ভেদি বরাবর মাটি উঠিয়ে দিতে হবে। পরবর্তীকালে যাতে প্রয়োজন হতে আরো একবার এমন ভাবে ভেদি বরাবর মাটি উঠিয়ে দিতে হয় যাতে আলু বাহিরে না যায় এবং স্থলন ও আলুর মাটির ভিতরে
থাকে। রগিং, চারা গজানোর পর রগিং শুরু করতে হবে। ওই যে বাছাই কারণ যেটি বলেছিলাম সেটি হচ্ছে রগিং। রোগাক্রান্ত যদি গাছ থাকে সেগুলা উপড়ে ফেলে দিতে হবে। যা আলুর রোগ, আলুর রোগ এখানে কয়েকটি রোগ রয়েছে। আলুর রোগের মধ্যে মোরক রোগ, ব্যাকটেরিয়া জনিত ঢলে ফেলা রোগ, দাঁত রোগ, কাণ্ড পচা রোগ, ভাইরাস জনিত রোগ, এগুলা অন্যতম। এগুলা হচ্ছে বিভিন্ন টেম্পারেচার কারণে, বিভিন্ন আবহাওয়ার কারণে হয়ে থাকে। এই রোগগুলা আলাদা আলাদা কিছু নাম, এগুলো আমাদের মনে রাখতে হবে। যখন নিম্ন তাপমাত্রা হয় বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে অথবা মেঘলা আকাশ থাকে তখন আলুর জন্য বেশি ক্ষতিকর। কারণ হচ্ছে আলুর মোরক রোগ যেটি হয় সেটি লেট ব্লাইট, যেটাকে ইংলিশে বলে লেট ব্লাইট, সেটির আক্রমণ বেশি দেখা যায়। আলু ফসলকে এই অবস্থা থেকে রক্ষা করার জন্য স্পর্শক জাতীয় ছত্রাকনাশক নির্মাণাচারী প্রয়োগ করতে হবে। তাহলে এই আলুর রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যে ছত্রাকনাশকটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে স্পর্শক জাতীয়। তারপর আসছে কাটুই পোকা। এই পোকা এরা আলুর প্রধান ক্ষতিকর পোকা। এরা গাছ কেটে দেয় এবং আলু আক্রমণ করে। তাহলে আলুর পোকার নাম কি? কাটুই পোকা। তারপর রয়েছে জাপ পোকা। জাপ পোকা গাছের রস খেয়ে ফেলে এবং সেখানে ভাইরাস ছড়ায়। এগুলা দমন করা অত্যন্ত জরুরি। এরপর হচ্ছে ফসল সংগ্রহ এবং পরিচর্যা। আমরা যদি আধুনিক জাতের পরিপক্কতা আসতে 85 থেকে 90 দিন সময় লাগে। তবে বীজ আলুতে সংগ্রহের জন্য অন্তত 10 দিন আগে সেচ দেওয়া বন্ধ করতে হবে। এর জন্য হামপুলিং, আলু উত্তোলন, আলু সংরক্ষণ। হামপুলিং কি? হামপুলিং নিয়ে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসে। হামপুলিং এই জিনিসটা ইম্পর্টেন্ট। মাটির উপরের গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাকে হামপুলিং বলে। আলু সংগ্রহের 7 থেকে 10 দিন পূর্বে হামপুলিং করতে হবে। আমরা যখন উপরের গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলে দেব সেটাকে হামপুলিং বলে। আলু সংগ্রহের 7 থেকে 10 দিন পূর্বে হামবুনিং করতে হয়। আলুটা আমরা যে সংগ্রহ করবো এর 7 থেকে 10 দিন পূর্বে পুলিং করতে হবে। এতে সম্পূর্ণ শিকার সহ গাছ উপরে আসবে কিন্তু আলু মাটির নিচে থেকে যাবে। হামবুনিং এর ফলে আলুর ত্বক শক্ত হয়, রোগ আক্রান্ত গাছ থেকে রোগ বিস্তার কম হয় ও আলু সংরক্ষণ বৃদ্ধি পায়। বীজ আলুতে অবশ্যই হামবুনিং করতে হবে, তবে খাবার আলুর বেলায় হামবুনিং জরুরি নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যখন আমরা আলুর বীজ উৎপাদন করতে যাব সেক্ষেত্রে হামবুনিংটা অবশ্যই করা দরকার। আর যখন আমরা শুধু আলু খেতে যাব সেক্ষেত্রে হামবুনিংটা করতে তেমন জরুরি নয়। এরপরে আসছে আলু উত্তোলন। আলু উত্তোলনের পরপরই বাড়িতে নিয়ে আসা উত্তম। আলু তোলার পর কোনো অবস্থাতেই ক্ষেত স্তূপ আকারে রাখা যাবে না, কারণ ক্ষেতে আলু খোলা রাখলে তা বিভিন্ন প্রকার রোগ ও পোকা দ্বারা আক্রমণ হতে পারে, যেমন হচ্ছে সুতানি পোকা যেখানে ডিম পাড়তে পারে। তাহলে আলু উত্তোলনের পর সেগুলাকে বাড়িতে নিয়ে আসলে ভালো হয়। কারণ হচ্ছে যদি স্তূপ আকারে রাখা যায় তখন সেখানে দেখা যাবে যে পোকা দ্বারা আক্রান্ত হচ্ছে আলুগুলো এবং নষ্ট হয়ে যাচ্ছে। আলু সংরক্ষণ। আলু উত্তোলনের পর বাড়িতে এনে সাথে সাথে কাটা, দাগি ও পচা আলু আলাদা করে ফেলতে হবে। তারপর 7 থেকে 10 দিন মেঝেতে আলু বিছিয়ে রাখতে হবে অথবা আবারও দাগি ও পচা আলু উৎপাদনের আরো কয়েকটি পদ্ধতি রয়েছে। আলু ভালো অবস্থায় ধরে হিমাগারে পাঠাতে হবে। এগুলা হচ্ছে আমাদের আলু নিয়ে কিছু হবে। এরপরে হচ্ছে আমাদের পরের লেসন, যেটা হচ্ছে মাছের পুকুর। মাছের পুকুরটা আমরা জানবো, এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। আমরা আবার স্লাইডে চলে যাচ্ছি। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে। ছবি দেখে আমরা বুঝতেছি যে এগুলো হচ্ছে মাছের পুকুর। মাছের পুকুরে মাছের জন্য খাবার দেওয়া হচ্ছে। তাহলে আমরা আজকে দেখবো এখানে মাছের পুকুরের মধ্যে কি কি রয়েছে। প্রথমে আছে হচ্ছে আদর্শ পুকুরের বৈশিষ্ট্য।
পুকুর কি? আমরা প্রথমে জানবো পুকুর কি। পুকুর হচ্ছে ছোট ও অগভীরবদ্ধ জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা যায় এবং প্রয়োজনে শুকিয়ে ফেলা যায়, সেগুলাকে পুকুর বলা হচ্ছে। তাহলে এক কথায় পুকুর হচ্ছে চাষযোগ্য মাছের বাসস্থান। পুকুর হচ্ছে যেখানে ছোট অগভীরবদ্ধ জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা যায় এবং প্রয়োজন যদি হয় তাহলে শুকিয়ে ফেলা যায়। এক কথায় এগুলো হচ্ছে চাষযোগ্য মাছের বাসস্থান। এটাকে আমরা পুকুর বলবো। পুকুরের বৈশিষ্ট্য, একটি আদর্শ পুকুরের জন্য কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এর মধ্যে কিছু বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে পুকুরটি বন্যামুক্ত হতে হবে, এজন্য পুকুরের পাড় যথেষ্ট উঁচু হতে হবে। যদি পুকুরের পাড়টা যথেষ্ট উঁচু হয় তাহলে ওখানে বন্যা কম হবে। পুকুরে যেহেতু এটি বন্যামুক্ত হতে হবে, পুকুরের মাটির দোআঁশ ও পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ হলে সবচেয়ে ভালো হবে এবং সারা বছর ওখানে পানি থাকতে হবে। পুকুরের পানির গভীরতা যদি 0.75 থেকে 2 মিটার হয় সেটা পুকুরের জন্য ভালো। খোলামেলা অবস্থানে থাকতে হবে, পুকুর স্থানে থাকতে হবে। পুকুরের তলায় অতিরিক্ত কাদা হওয়া ভালো নয়। আর পাড়গুলো যদি 1:2 হারে ঢালা হয় তাহলে আরো ভালো হয়। এগুলো হচ্ছে একটি আদর্শ পুকুরের বৈশিষ্ট্য। এরপরে রয়েছে পুকুরের পানির গুণাগুণ। পুকুরের পানির গুণাগুণকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে ভৌত গুণাগুণ, আরেকটি হচ্ছে রাসায়নিক গুণাগুণ। ভৌত গুণাগুণের মধ্যে রয়েছে হচ্ছে গভীরতা, তাপমাত্রা, ঘনত্ব এবং সূর্যালোক। গভীরতা, যেখানে হচ্ছে পুকুর বেশি গভীর হলেও ভালো নয়, যেহেতু বেশি গভীর হলে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারবে না, তাহলে গাছের জন্য যে প্রাকৃতিক খাদ্য সেগুলো উৎপন্ন হতে পারবে না। আবার যদি কম গভীর হয় তাহলে গ্রীষ্মকালে গরম সূর্যালোক পড়ে তাহলে তখন পানি গরম হয়ে যাবে, সেটাও মাছ চাষের জন্য ভালো নয়। এরপর হচ্ছে তাপমাত্রা, যদি 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয় তাহলে সেগুলি রুই জাতীয় মাছ উৎপাদনের জন্য ভালো। শীতকালে মাছের যদি খাদ্য গ্রহণ কমিয়ে যায় ফলে মাছের বৃদ্ধি কমে যায়। তাপমাত্রা, এই কারণে শীতকালে পুকুরে সার ও খাদ্য প্রয়োগের পরিমাণ কমিয়ে দিতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে তাপমাত্রা একটি বিশাল ফ্যাক্টর। ঘনত্ব, ঘনত্ব কি? আমরা যদি কোনো পানিকে পুকুরে পানি নিয়ে এইভাবে যদি গ্লাসে ধরে দেখি তাহলে আমরা এটার ঘনত্বটাকে বুঝতে পারবো যে কোনো পানির ঘনত্ব সেখানে তার সূর্যের আলোকে প্রবেশ করতে বাধা দেয়। আর এই সূর্য আলোকগুলা এতে যে মাছের প্রাকৃতিক খাদ্য রয়েছে সূর্য উৎপাদন ব্যাহত হয় সূর্যালোক যদি কম প্রবেশ করে। এরপরে রয়েছে সূর্যালোক, যেখানে যে পুকুরে সূর্যালোক বেশি করে সেখানে জলসংশ্লেষণ ভালো হয়, আর ফলে সেখানে ফাইটোপ্লাঙ্কটন বেশি উৎপাদিত হয় ও মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এর হচ্ছে রাসায়নিক গুণাগুণ। দ্রবীভূত অক্সিজেন, দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড, পিএইচ, ফসফরাস এগুলো হচ্ছে পুকুরের রাসায়নিক গুণাগুণ। দ্রবীভূত অক্সিজেনের মধ্যে এখানে দেখা যাচ্ছে কিছু চিত্র, কিন্তু যদিও আমরা এগুলো খালি চোখে দেখতে পাই না। পুকুরের মধ্যে যে প্রাণীগুলো রয়েছে সেগুলো যে অক্সিজেন ত্যাগ করে, কিছু পরিমাণ অক্সিজেন সেখানে দ্রবীভূত অবস্থায় থাকে। আর এই অক্সিজেন হচ্ছে মাছ চাষের জন্য, মাছ এবং মাছের যে খাদ্য রয়েছে জলজ উদ্ভিদ প্রাণী এদের জন্য, শ্বাসকার্যের জন্য অনেক বেশি অতুলনীয়। রাতে যখন সূর্যালোকের অভাবে সংশ্লেষণ হয় না তখন পানিতে কোনো অক্সিজেন তৈরি হয় না। এই জন্য সকালে পুকুরে অক্সিজেনের পরিমাণ কমে যায় ও বিকালে বেশি থাকে। মাছ চাষের জন্য পুকুরে পানিতে অক্সিজেনের পরিমাণ যদি কমপক্ষে 5 মিলিগ্রাম বা লিটার হয় তাহলে সেটি ভালো হয়। এরপর হচ্ছে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড। দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড একটি যেহেতু মাছের যে খাদ্যগুলো রয়েছে উপরের স্তরে সেগুলোর নাম হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন উৎপাদনের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড থাকা প্রয়োজন। আর যদি সেটি কার্বন ডাই অক্সাইডের মাত্রাটা 1 থেকে 2 ppm থাকা ভালো। এরপর রয়েছে পিএইচ। আমরা জানি পিএইচ একটি
অম্ল, কোনো একটা দ্রবণের অম্ল বা খারাপটার মানকে বোঝায়, তাহলে পুকুরের পানির pH-টা 7.5 থেকে যদি 8.5 এর মধ্যে হয় সেটি ভালো হয়। আর 4 এর নিচে বা 11 এর উপরে, 4 এর নিচে বা 11 এর উপরে যদি হয় তাহলে সেখানে মাছগুলা মারা যাবে, বেঁচে থাকবে না। এরপরে রয়েছে একটি রাসায়নিক উপাদানের মধ্যে ফসফরাস, যেটি হচ্ছে পানিতে অতি অল্প পরিমাণে থাকে, কিন্তু সেটি রূপান্তরিত হয়ে ফসফেটে পরিণত হতে পারে। পরিমিত ফসফেটের উপস্থিতিতে প্রচুর পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন জন্মায়। এরপর আমরা পরবর্তী লেকচারে চলে যাচ্ছি। এখানে কিছু পুকুর দেখা যাচ্ছে, পুকুরের প্রকারভেদ। তাহলে পুকুর কাকে বলে? যেগুলাতে হচ্ছে দুইটা পানির রাস্তার উপর ভিত্তি করে পুকুরের দিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী বা বার্ষিক পুকুর, যেখানে হচ্ছে সারা বছর পানি থাকে। আরেকটা হচ্ছে মৌসুমী পুকুর, যেখানে হচ্ছে সারা বছর পানি থাকে না, একটি নির্দিষ্ট সময় বছরে 3 থেকে 8 মাস সেখানে পানি থাকতে পারে। তারপর আর চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে পুকুরকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদর বা নার্সারি পুকুর, আরেকটা হচ্ছে লালন পুকুর, আরেকটা হচ্ছে ধানি পোনা, আরেকটা হচ্ছে মজুদ পুকুর। আদর বা নার্সারি পুকুর কাকে বলে? আদর বা নার্সারি পুকুর হচ্ছে ওই পুকুর যেখানে মাছের ডিম পোনা বা ডিম পোনা ছেড়ে দেওয়া হয় এবং সেগুলোকে ধানি পোনা পর্যন্ত বড় করা হয়। আর লালন পুকুর বলা হয় ওই ওই পুকুরকে যেখানে হচ্ছে ধানি পোনা ছেড়ে দেওয়া হয় এবং সেগুলোকে চারা পোনা পর্যন্ত বড় করা হয়। এগুলোর পরিমাপ থেকে 2 ভাগ 2 সেন্টিমিটারের উপর। মজুদ পুকুর বলা হয় ওই পুকুরকে যেখানে চারা পোনা, যেখানে ধানি পোনা অথবা আঙ্গুলের পোনা দিয়ে সেগুলোকে ছেড়ে সেগুলোকে বড় মাছে পরিণত করা হয়। এগুলো হচ্ছে চাষকৃত মাছ, যেগুলো আমরা চাষ করব তাদের বয়সের উপর ভিত্তি করে 3টি পুকুর আমরা একটাকে বলতে পারি নার্সারি পুকুর, আরেকটা হচ্ছে লালন পুকুর, আরেকটা হচ্ছে মজুদ পুকুর, যেখান থেকে আমরা আলটিমেটলি কিছু বড় মাছ পাবো। এরপরে রয়েছে তাপমাত্রা, অক্সিজেন ও প্লাঙ্কটন বা খাদ্যের তারতম্য অনুযায়ী পুকুরকে 3টে স্তরে ভাগ করা যায়। 3টি স্তরে পুকুরে ভাগ করা যায়, সেটা হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। তার হচ্ছে তাপমাত্রা, আরেকটা হচ্ছে অক্সিজেন, আরেকটা হচ্ছে প্লাঙ্কটন। উপরের স্তর বা উপরিভাগ, 2 নম্বর হচ্ছে মধ্যস্তর বা মধ্যভাগ, আর 3 নম্বর হচ্ছে নিচের স্তর বা তলদেশ। উপরে যে স্তরটি রয়েছে সেখানে প্রচুর পরিমাণে বাতাসের, যেহেতু এখানে বাতাসের সংস্পর্শ থাকে উপরের স্তরটা, সেখানে থাকে হচ্ছে তোমার অক্সিজেন, প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। আর এখানে ফাইটোপ্লাঙ্কটন বেশি থাকে। ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে কিছু উদ্ভিজ ভাসমান জলজ উদ্ভিদ, এগুলো হচ্ছে মাছের খাদ্য। এই স্তরের ইয়ার মধ্যে রয়েছে কাতলা, সিলভার কার্প। তাহলে কাতলা, সিলভার কার্প হচ্ছে উপরের স্তরের মাছ। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন। এদের ছবি কিছু রকমের ম্যাক্রোসিস্টেস, ডায়াটম, প্রোরেলা, অ্যানাজোনা। রুই মাছ হচ্ছে মধ্য স্তরের মাছ। এই স্তরে পানির তাপমাত্রা হচ্ছে ও দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ উপরের স্তরের চেয়ে কম থাকে। এই এই স্তরটাতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ উপরের স্তর থেকে কম থাকে এবং হচ্ছে এখানে পানির তাপমাত্রাটাও কম থাকে।
জুপ্লাঙ্কটন বেশি থাকে, আর এগুলো হচ্ছে মাছের খাদ্য। কিছু পরিমাণ ফাইটোপ্লাঙ্কটনও থাকতে দেখা যায়। এখানে আমরা জুপ্লাঙ্কটনের কিছু ছবি দেখি, যেগুলো হচ্ছে মধ্যস্তরের খাদ্য হিসেবে পরিচিত। ড্যাফনিয়া, ব্রোটিকা, কপিকটি, এগুলো হচ্ছে সবচেয়ে মাইক্রোস্কোপিক কিছু ছবি। আর এই স্তরের মাছের নাম হচ্ছে রুই মাছ। এরপরে আসছে নিচের স্তর বা তলদেশ। নিচের স্তরের মাছের মধ্যে রয়েছে কার্পীয় মাছ, যেটাকে আমরা কার্প বলি, সামন কার্প মাছ। তারপর হচ্ছে মৃগেল মাছ, কালবাউস, এগুলো হচ্ছে কালবাউস বা অনেক সময় এগুলোকে কালীবাউসও বলা হয়। এগুলো হচ্ছে নিচের স্তরের মাছ, মানে হচ্ছে পুকুরের একদম তলদেশে মাছ। আর এদের খাদ্য হচ্ছে জুপ্লাঙ্কটন। এদের খাদ্যের যোগে এখানে রয়েছে কীট পতঙ্গের লার্ভা, কীট পতঙ্গের যে বাচ্চাগুলা থাকে ওগুলা, তারপর হচ্ছে শিমুক, ঝানক, তারপর শামুক, ঝিনুক, কেঁচো ইত্যাদি হচ্ছে এই স্তরের খাবার। আর এগুলার না এদের মধ্যে মাছগুলোর নাম হচ্ছে মৃগেল, কার্পীয়, তারপর হচ্ছে কমন কার্প অথবা কমন কার্প, চিংড়ি, পাঙ্গাস, শিং, মাগুর এই স্তরে বসবাস করে থাকে। এরপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী লেকচার। মৎস্যের জন্য পুকুর খনন কিভাবে করতে হবে এবং এর প্রস্তুত করা কিভাবে করতে হবে সে সম্বন্ধে একটি ধারণা আমরা নিব। যেখানে রয়েছে নতুন পুকুর খনন এবং মৎস্যের জন্য পুকুর খনন এবং প্রস্তুতকরণ। প্রথমে নতুন পুকুর খনন করতে হবে, এটার একটা নিরাপদ গভীরতা থাকতে হবে, গভীরতা, তারপর ঢালগুলা 1.5:2 রাখতে হবে, গভীরতা, বালির পরিমাণ। খননের সময় পুকুরের পাড়ের ঢালটা থাকবে 1.5:2। আর হচ্ছে মাটিতে বালির পরিমাণ বেশি হলে 1:3 যদি নিরাপদ হয় সেটাই ভালো। মানে বালির পরিমাণ যদি 1:3 হয় সেটা পুকুরের জন্য নিরাপদ, অন্যথায় পুকুরের খাল ভেঙে পড়ে যেতে পারে। পুকুর খননের স্থানে যদি উপরের মাটি ভালো ও উর্বর হয় তবে সেটি পুকুরের খননের সময় আলাদা করে সরিয়ে রাখতে হবে। পুকুর খনন শেষ হলে পুকুরের তলায় বালু মাটির উপরে বা বিছিয়ে দিতে হবে। এতে পুকুরের পানি ধারণ ক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। পুকুরের পাড়ের
পুকুরের পাড়ের উপরিভাগে 2.5 মিটার চওড়া হলে ভালো হয়। এগুলো হচ্ছে সবগুলো আলাদা আলাদা কিছু মেজারমেন্ট, এবং যেগুলো হচ্ছে আমরা নতুন পুকুর খনন করতে যাব, এই জিনিসগুলো মেনটেন করে একটি ভালো পুকুর তৈরি করা সম্ভব হবে মাছ চাষের উপযোগী। পুকুর প্রস্তুতকরণ বা মাছ চাষের উপযোগীকরণ। পুকুর প্রস্তুতি মাছ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। মাছ পালনের পূর্বে যদি বিদ্যমান পুকুর সংস্কারের মাধ্যমে ভালোভাবে প্রস্তুত করে নিলে মাছ স্বাস্থ্যসম্মতভাবে বসবাসের অনুকূল পরিবেশ পায়। এতে মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে ও রোগবালাই কম হয়। যদি মাছ অনুকূল পরিবেশে ভালোভাবে প্রস্তুত করা যায় মাছের জন্য স্বাস্থ্যসম্মত বসবাসের জন্য, সেক্ষেত্রে মাছের দৈহিক বৃদ্ধি দ্রুত ঘটে এবং সেটা হচ্ছে মাছ চাষের জন্য একটি উপকারী বিষয়, এবং সেক্ষেত্রে রোগবালাইও কিন্তু কম হয়। পুকুর প্রস্তুতির কয়েকটি ধাপ রয়েছে। ধাপগুলো নিম্নরূপ: একটি হচ্ছে পুকুরের পাড় ও দন্ডেশ মেরামত করা, জলজ আগাছা থাকলে সেগুলো দমন করা, রাক্ষসে ও আকাশযোগ্য মাছ দূরীকরণ করা। এগুলো হচ্ছে সবগুলা পুকুরে মাছ চাষের পূর্ববর্তী যে স্টেপ গুলা নিতে হবে সেই স্টেপ গুলা। তারপর হচ্ছে পুকুরে চুন প্রয়োগ করা। পুকুর আমরা যখন ইউজ করতে যাব, পুকুর শুকানোর পর তলায় যদি ছিটিয়ে দিই তাহলে পুকুরের তলায় চাষ দেওয়া হলে চাষের দিন চুন দিতে হবে। পুকুরে পানি থাকলে অ্যালুমিনিয়ামের বালতি বা ড্রামে চুন তোলার পর ঠান্ডা হলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। তাহলে গরম অবস্থার সাথে চুন মিশানো যাবে না। যখন আবহাওয়া ঠান্ডা হবে এবং যখন চুনগুলোর পর ঠান্ডা হয়, অ্যালুমিনিয়ামের যখন চুনগুলা পুকুরে পানি থাকলে অ্যালুমিনিয়ামের বালতি বা ড্রামে যখন চুনগুলা ঠান্ডা হয় তখন সমস্ত পুকুরে সেগুলা ছিটিয়ে দিতে হবে। চুন প্রয়োগের ক্ষেত্রে উপকারিতা হচ্ছে চুন মাটি ও পানির উর্বরতা বাড়ায়, পানির pH ঠিক রাখে, পানির ঘনত্ব কমায় ও পানি পরিষ্কার রাখে, মাছের রোগবালাই দূর করে এবং শারীরিক কার্যকারিতা বৃদ্ধি করে। এগুলো হচ্ছে চুন প্রয়োগের ক্ষেত্রে উপকারিতা। সার প্রয়োগ। সার প্রয়োগের ফলে পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি হয়। আমরা যদি সার প্রয়োগ করে থাকি তাহলে পানিতে মাছের যে প্রাকৃতিক খাদ্যগুলো রয়েছে ওগুলো উৎপাদিত হবে, এবং মাছের প্রধান প্রাকৃতিক খাবার হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন। মানে হচ্ছে যে অ্যানিমেল গুলা, ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে যে জলজ উদ্ভিদগুলো রয়েছে বেশি বেড়ায়, আর জুপ্লাঙ্কটন হচ্ছে যে জুপ্লাঙ্কটন হচ্ছে প্রাণী যে ছোট ছোট অনুজীব প্রাণীগুলো বেশি বেড়ায় সেগুলো। সার প্রয়োগের ফলে পানিতে বিভিন্ন পুষ্টি উপাদান যেমন ফসফরাস, পটাশিয়াম পানিতে মিশে এই পুষ্টি উপাদান ব্যবহার করে পানিতে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়, আর ফাইটোপ্লাঙ্কটন উপর নির্ভর করে জুপ্লাঙ্কটন তৈরি হয়। সার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জৈব সার, একটা হচ্ছে অজৈব সার। জৈব সারের মধ্যে নিশ্চয় রয়েছে গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, আর অজৈব সারের মধ্যে রয়েছে ইউরিয়া, টিএসপি, এমওপি। এরপর হচ্ছে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা। বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করে প্রাকৃতিক খাদ্যগুলো পরীক্ষা করতে হয়, যেমন সিকি ডিস্ক, হাত পরীক্ষা, গ্লাস পরীক্ষা, 20 সেন্টিমিটার ব্যাসযুক্ত টিনের সাদা কালো থালা সুতা দ্বারা পানিতে ডুবানোর পর যদি 25 থেকে 30 সেন্টিমিটার গভীরতায় থালা দেখা না যায় তবে বুঝতে হবে পুকুরে প্রাকৃতিক খাদ্য রয়েছে। যদি 30 সেন্টিমিটারের অধিক গভীরতায় সিকি ডিস্ক দেখা যায় তবে বুঝতে হবে খাবার অনেক কম। তাহলে 25 থেকে 30 সেন্টিমিটার এর মধ্যে যদি সেই সিকি ডিস্কটি দেখা না যায় তাহলে বুঝতে হবে সেখানে খাদ্যের পরিমাণ অনেক বেশি, আর যদি দেখা যায় তাহলে বুঝতে হবে সেখানে খাদ্যের পরিমাণ অনেক কম। পরে হাত পরীক্ষা, পানিতে হাতে কোমর পর্যন্ত ডুবিয়ে যদি হাতের তালু দেখা না যায় তবে বুঝতে হবে খাদ্য পরিমাণ মতো তৈরি হয়েছে। গ্লাস পরীক্ষা, একটি স্বচ্ছ কাঁচের গ্লাস দ্বারা যদি পুকুরের পানি নিয়ে সূর্যের আলোর দিকে ধরলে সেখানে যদি পানির রং সবুজ বা বাদামি দেখা যায় এবং পানিতে অসংখ্য সূক্ষ্মকণা এবং ছোট পোকার মতো যদি দেখা যায় তাহলে বুঝতে হবে পুকুরে প্রাকৃতিক খাদ্য পরিমাণ মতো রয়েছে। তাহলে পুকুরের পানির রং যদি সবুজ হয় বা বাদামি সবুজ দেখা যায় তাহলে বুঝতে হবে যে সেখানে পুকুরটি একটি
অনেক ভালো প্রাকৃতিক খাদ্য বহন করে। যেগুলো আসছে আমাদের মাছের পুকুরের খাদ্য, মাছ চাষের জন্য পুকুর খনন এবং প্রচুর পালন করা। আজকে আমরা একটু প্রতিমা রাখছি, পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব।